আওয়ামী ফ্যাসিস্ট দোসররা বিমানবন্দরে এখনো বহাল, ক্ষুণ্ণ করছে ভাবমূর্তি। পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার আগ্রহ বাংলাদেশের, এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন। এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষ, বিএসএফ এর টিয়ারশেল, 5 বাংলাদেশি আহত। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন আজ, বেঁচে আছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবাদ প্রতিম হয়ে। আওয়ামী ফ্যাসিস্ট দোসররা বহাল থাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখনও নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে। প্রশাসনের কঠোর নজরদারি সত্ত্বেও বিমানবন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তৎপর রয়েছে একটি চক্র। তাদের কারণেই যাত্রী হয়রানি সহ বিভিন্ন আপত্তিকর ঘটনা ঘটছে। তবে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিমানবন্দরের যাত্রীদের, বিশেষ করে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত সহ বিশেষ মর্যাদা দেওয়ার ঘোষণা দেয়া হয়। কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টো। গত কয়েক মাসে শাহজালাল বিমানবন্দরে একাধিক যাত্রী হয়রানির ঘটনা ঘটেছে। কয়েকজনকে মেরে আহত করার অভিযোগও উঠেছে ফ্যাসিস্টদের কয়েকজন দোসরদের বিরুদ্ধে। যাত্রীদের অভিযোগ, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, এভিয়েশন সিকিউরিটির প্রধান উইং কমান্ডার জাহাঙ্গীর হোসেন সহ বিগত আওয়ামী লীগ সরকারের কয়েকজন দোসর এসব ঘটনার সঙ্গে জড়িত। জুলাই অভ্যুত্থানে বিভিন্ন হত্যা মামলার আসামিরা আওয়ামী দোসরদের সহায়তায় বিমানবন্দর দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তবে বেবিচক চেয়ারম্যান বলেন, 5 আগস্টের পর বিভিন্ন ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একটা ঘটনা ঘটেছিল 8 তারিখে, যেটার ব্যাপারে আমরা স্টার্ন অ্যাকশন নিয়েছি প্রতি সব পক্ষকে। এটা ক্যানোপি বাইরে, এয়ারপোর্টের বাইরের সাইডে হচ্ছে এবং হয়েছিল একটা 8 তারিখে। আর আগে যেগুলো আপনার কিছু ফুটেজ দেখেছেন, এগুলো ফুটেজ অনেক পুরনো, 5 আগস্টের পর বিভিন্ন সময়ের ফুটেজ আছে। তো ছোটখাটো জিনিস ছিল, যেগুলো আমরা প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আমরা তদন্ত করে প্রত্যেকটা জিনিসের আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা বিঘ্নকারী কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। বাট আমাদের তরফ থেকে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি যেন এরকম ঘটনা না ঘটে। গেছে ঘটনার পরে আমরা ওই এরিয়া কিন্তু আইন শৃঙ্খলা অনেক বাড়িয়েছি, স্পেশালি ক্যানোপি এরিয়াতে, আপনি দেখেছেন নিশ্চয়ই। তিনি বলেন, বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান সম্প্রতি দেশটি সফরে গিয়ে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এমন খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। পাকিস্তান সফরে আছেন বাংলাদেশ সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দল। সম্প্রতি পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক সম্পন্ন করেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। সেখানে পাকিস্তান বাংলাদেশ সামরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। পরে লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের সঙ্গে বৈঠক হয় পাকিস্তান এয়ারফোর্সের প্রধান জহির আহমেদ বাবর সিধুর। ইসলামাবাদে বিমান বাহিনীর সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। পাকিস্তান ISPR এর বরাত দিয়ে এমনি তথ্য প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। JF-17 যুদ্ধবিমানগুলো পাকিস্তান চীনের সম্মিলিত উদ্যোগে তৈরি। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে F-17 এবং MiG-29 মতো পুরনো যুদ্ধবিমান আছে। আধুনিক আবহে নিজেদের বিমান বাহিনীকে ঢেলে সাজাতে চাইছে ঢাকা।
JF-17 মাল্টি রোল ফাইটার জেট অর্থাৎ এগুলো দূরপাল্লার এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড অ্যাটাক সহ বিভিন্ন ধরনের অপারেশনের জন্য তৈরি করা হয়েছে। এই JF-17 হল চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান। এটি ঘন্টায় 1975 কিলোমিটার ও 55,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। এগুলো ভারতের কাছে থাকা রাফাল যুদ্ধবিমান থেকে বেশি অত্যাধুনিক বলে দাবি বিশেষজ্ঞদের। JF-17 যুদ্ধবিমানগুলোতে সংযুক্ত আছে আধুনিক সব যুদ্ধ সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র আর মিসাইল। 15 জানুয়ারি পাকিস্তান সফরে যান বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান সহ একটি প্রতিনিধি দল। 24 জানুয়ারি পর্যন্ত পাকিস্তানে অবস্থান করবে দলটি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ ও চৌকার সীমান্তে ভারত বাংলাদেশের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে 5 জন আহত হয়েছে। আগে থেকে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে তেতে থাকা সীমান্ত এলাকায় প্রথমে ঘাস ও গাছ কাটা নিয়ে প্রায় 3 কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকে শান্ত হয় পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আম গাছ কেটে নষ্ট করে ফেলে। পরে বিজিবি এবং বাংলাদেশিরা একসঙ্গে তাদের মোকাবেলার চেষ্টা করে। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় জনগণ বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে চৌকা সীমান্ত এলাকায় কমপক্ষে 30টি আম গাছ এবং শতাধিক বরই গাছ কেটে ফেলে। পরে বিজিবি এবং স্থানীয়দের প্রতিরোধে তারা ডালপালা ফেলে চলে যায়। চৌকা সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে আগে থেকেই ক্ষুব্ধ সীমান্ত এলাকার মানুষ। ঘটনার পর সীমান্তের অন্তত 3 কিলোমিটার এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুদেশের সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিএসএফ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। আহত হয় অন্তত 5 বাংলাদেশি। বিএসএফ সাউন্ড টিয়ার গ্যাস ছাড়া আমাদেরকে যে তীর মেরেছে আমাদের অনেক জনগণকে। ভারতের বিএসএফ কে লিয়ে কিনা চায়রা লিয়েছে, মনে করে বাংলাদেশের কাজ টাজ কাটে বাংলাদেশের একটা বিজিবির আঙুল কাটে দিছে। বিকেলে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়। সবাই চলে গেছে, শূন্য লাইনে কোনো ভারতীয় নাগরিকও নাই, আপনার কোনো বিএসএফ সদস্য নাই। সীমান্তের উভয় পাশে বিজিবি বিএসএফ এর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মত প্রকাশের স্বাধীনতা ও ধারাবাহিক নির্বাচন নিশ্চিত করা গেলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর এক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। সোহেল সামির রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে পিজি হাসপাতালের শহীদ আবু সাইদ কনভেনশন হলে চিত্রকর্মের প্রদর্শনী। 2 পর্বের অনুষ্ঠানে শিশুদের গল্প বলা আর জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন শিল্পীরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এমন একটি আদর্শ ছিলেন, এমন একটি আদর্শ আছেন যাকে আমরা লালন করি। শিক্ষা, সব রকম সংস্কৃতি বিনির্মাণের জন্য তিনি অনেক কিছু করে গেছেন। দ্বিতীয় পর্বে অংশ নেন স্থায়ী কমিটির সদস্যরা। নজরুল ইসলাম খান মহান মুক্তিযুদ্ধের জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। শহীদ যে একমাত্র মানুষ যিনি যে 19 দফা দিয়েছিলেন, অত্যন্ত ছোট ছোট 19টা পয়েন্ট, জনগণের আকাঙ্ক্ষা, পররাষ্ট্রনীতি এবং রাষ্ট্রের ঐক্য এবং সংহতি নিশ্চিত করার কথা, সব কিছু এর মধ্যে আছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 89তম জন্মবার্ষিকী বারবার অপশক্তি গণতন্ত্রকে ধ্বংসের চেষ্টা করছে, এই অপশক্তিকে প্রতিরোধের উপায় কি, এমন প্রশ্নের জবাব দেন তিনি। অনেকগুলো বিষয় উদাহরণস্বরূপ হোক ওনার কাছ থেকে আমরা নিতে পারবো, যা এই দেশকে, এই দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সক্ষম হবে বলে ওনার সন্তান হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পতিত সরকারের নানা রকম তৎপরতায় দেশের ইতিহাসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বলে জানান বক্তারা। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধে সাহসী কণ্ঠের ঘোষণা ও যুদ্ধক্ষেত্রে অবদানের জন্য জাতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায় স্থান করে নিয়েছেন জিয়াউর রহমান। সততা, নিষ্ঠা,
গভীর দেশপ্রেম, নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলীতে সফল রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠা পান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন আজ। মানিক শিকদারের রিপোর্ট। 1971-এর 26শে মার্চ উদ্দীপ্ত কণ্ঠে এই ঘোষণার পরপর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেনাবাহিনীর সদস্যসহ বাঙালিরা। We had no other way but to take up arms and fight our way out. 1936 সালের 19শে জানুয়ারি বগুড়ার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এই বীর সেনা। পিতা মনসুর রহমান ও মাতা জাহানারা খাতুনের দ্বিতীয় সন্তানের ডাকনাম ছিল কমল। বগুড়া ও কলকাতায় শৈশব কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান বাবার কর্মস্থল করাচিতে চলে যান। শিক্ষা জীবন শেষে 1955 সালে তিনি পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বিদ্রোহ করেন এবং মুক্তিযুদ্ধে যোগ দেন। 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে প্রথমে তিনি 1 নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, রাঙ্গামাটি, মিরসরাই, রামগড়, ফেনী প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। 1972 জুন মাসে তিনি কর্নেল পদে বাংলাদেশ সেনাবাহিনীর উপপ্রধান পদে নিযুক্ত হন। 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব তাকে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে। 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে বিএনপি। তার শাসনামলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেন। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান তিনি। 1981 সালে 30 মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তিনি। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। এরপর 3 বার রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডে নিরাপত্তা কর্মী সঞ্জয় দোষী, সাজা সোমবার ঘোষণা। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। মেহেরপুরে উদ্বোধন করা হয়েছে ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার। সন্ধ্যায় শহরের কাথুলি রোড মোড়ে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিনিয়র ডিজিএম সুদীপ্ত রয় ডিলার উদ্বোধন করেন। অন্যান্যদের মধ্যে কোম্পানির ডিজিএম জিয়ারুল ইসলাম, ম্যানেজার কাউসার আহমেদ ও মেহেরপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক আরিফুল ইনাম বকুল সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণ সামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি দেশে প্রথমবারের মতো ঢালাই স্পেশাল সিমেন্ট নিয়ে এসেছে বলেও জানান বক্তারা। ইঞ্জিনিয়ার, হাউস ওনার এবং শেষ হলো 3 দিনব্যাপী 51তম আগা খান গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট। শনিবার সন্ধ্যায় ক্লাবের ব্যাংকুয়েট হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। টুর্নামেন্টে দেশ বিদেশের 500 জন গলফার অংশগ্রহণ করে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হাসান। রানার আপ হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর শেখ মোহাম্মদ ইউসুফ রেজা। এছাড়াও নারীদের মধ্যে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন মিসেস শামিমা রাসাদেক। অনুষ্ঠানে প্রতিযোগীরা ছাড়াও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাগণ অংশ নেন। টুর্নামেন্টটি শুরু হয় 16 জানুয়ারি।
শেষ করছি একুশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী ফ্যাসিস্ট দোসররা বিমানবন্দরে এখনো বহাল, ক্ষুণ্ণ করছে ভাবমূর্তি। পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার আগ্রহ বাংলাদেশের, এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন। এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষ, বিএসএফ এর টিয়ারশেল, 5 বাংলাদেশি আহত। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe টিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।